পরিচয় করাবো বাংলাদেশের এক বিখ্যাত অভিনেত্রী যিনি এই মুহূর্তে আত্মগোপন করে রয়েছেন, বাধ্য হচ্ছেন আত্মগোপন করে থাকতে। রোকেয়া প্রাচী, যিনি ওপার বাংলার বিখ্যাত একজন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা। রোকেয়া, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। কলকাতা স্টুডিও থেকে বসে আজ তাক বাংলায় আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের জন্য আমি এইটা জানতে চাইছি যে বাংলাদেশের এই মুহূর্তে অবস্থাটা কি। কারণ বাংলাদেশে আমরা অনেক ভিডিও ভাইরাল হতে দেখছি, অনেক অত্যাচারের ভিডিও আমরা ভাইরাল হতে দেখছি রোকেয়া, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে হচ্ছেটা কি? আপনার জবানবন্দি কলকাতার দর্শকরা, এপার বাংলার দর্শকরা, আপামর দর্শক জনতা এবং ইন্টারন্যাশনাল মানে সারা বিশ্বে বাংলাদেশের যারা নাগরিকরা রয়েছেন, বাঙালি যারা দর্শকরা রয়েছেন বা নাগরিকরা রয়েছেন, তারা আপনার কথা শুনছেন। বাংলাদেশের অবস্থাটা কি এই মুহূর্তে? দেখেন, ৫ তারিখের পরে থেকে যেটা শুরু হয়েছে, মানে গণভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, সংসদ ভবন থেকে শুরু করে বঙ্গবন্ধুর বাসভবন যেটি ছিল ধানমন্ডি ৩২ সমস্ত কিছু ভাঙচুর, পুড়িয়ে দেয়া। বাংলাদেশে যত বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল, যত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহ্যের ভাস্কর্য ছিল, মেহেরপুরে মুজিবনগর সরকারের ভাস্কর্য, জয়নাল আবেদিনের ভাস্কর্য, রবীন্দ্রনাথের ভাস্কর্য, সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এবং কত নৃশংস, শহীদ মিনারে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য আছে সেটিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এবং এখানকার সারা বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়, লঘু সম্প্রদায়, তাদের বাড়িতে নানাবিধ অত্যাচার হয়েছে, মন্দির ভেঙেছে, তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, লুটতরাজ হয়েছে। এবং একটা পর্যায়ে এসে যখন অসহনীয় জায়গায় চলে গেছে, তখন সেই সম্প্রদায়ের মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছে। এবং আমরা তারপর দেখছি কোথাও কোথাও মানে 5% জায়গা হয়তো হবে যেখানে এলাকাবাসী বেরিয়ে আসতে পেরেছে পাহারা দেওয়ার জন্য। সারা ঢাকা শহরে, সমস্ত ঢাকা শহরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে। এবং সেখানে খুব বেশি হলে ধরেন 5 to 10% বাড়িতে, পাড়া মহল্লায় লোকজন নেমে এসে এখন প্রতিটা রাতে পালা করে সবাই পাহারা দিচ্ছে সেই লুটতরাজের। মানে আমরা 71-এর যে কাহিনী শুনেছি, এখন তার চেয়েও নির্মম জায়গায় দাঁড়ানো। 15ই আগস্ট আমরা শোক প্রকাশ করতে গিয়ে 14ই আগস্ট যে হামলার শিকার হয়েছি, পাশাপাশি 15ই আগস্ট বয়স্ক মানুষ যে শ্রদ্ধা জানাতে এসছে তার সমস্ত কাপড় খুলে ফেলে তাকে বিভৎস করে রাস্তায় কান্দর উঠবস করানো হয়েছে, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। এখন 15ই আগস্ট কি কেউ শোক প্রকাশ করতে পারবে না? রাজনৈতিক আলাপের ঊর্ধ্বে গিয়ে কি এই ধরনের আচরণ করা যেত না? আমি একটা বিষয় বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই 5 তারিখ, 5ই আগস্টের পর থেকে বলা হচ্ছে যে এই 5 তারিখ হচ্ছে গিয়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা। তার মানেটা কি? তার মানে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আত্মত্যাগ, যে বলিদান, যেটার জন্য শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের জাতির জনক তাকে একটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশ নয়, আপামর বাঙালির বঙ্গবন্ধু হিসেবে পরিচিত তিনি। সেটা কি ওপার বাংলা কি এপার বাংলা? এপার বাংলাতেও বঙ্গবন্ধুর জন্য সমান সম্মান, সমান তার জন্য শ্রদ্ধা রয়েছে। সেই ভাবধারাকে কি একেবারে মুছে ফেলার চেষ্টা হচ্ছে? এই নতুন স্বাধীনতা পুনর্জন্মের আমি কোনো অর্থ খুঁজে পাই না। এই নতুন স্বাধীনতার মানে হচ্ছে ভাঙচুর, লুটতরাজ হবে। এই বাংলায় হিন্দুরা থাকতে পারবে না, এই বাংলায় হিন্দুরা কথা বলতে পারবে না, আমরা কোনো কথা বলতে পারবো না। আমার মনে হচ্ছে তারা যদি মনে করে যে কাউকে আমি মারবো, মারতে পারে, আমি কারো বাড়ি ভাঙবো, ভাঙতে পারে। তারা যদি চায় বঙ্গবন্ধুর ছবিকে ফাঁসিতে ঝুলায়, বঙ্গবন্ধুর ছবিতে তারা যা করছে, যেভাবে বঙ্গবন্ধুর মূর্তিতে ফাঁসি দিচ্ছে, তার মানে কি পশ্চিম পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিল। পশ্চিম পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর কিন্তু বিচারে ফাঁসি কার্যকর করতে পারেনি তারা। তো আজকে আমরা দেখছি বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফাঁসি দিচ্ছে, বঙ্গবন্ধুর ইতিহাস ঐতিহ্য মুছে দিচ্ছে। তার মানে কি আমাদের যে 1971 সালের যে ত্যাগ, তিতিক্ষা, বাংলাদেশের যে ঐতিহ্য, সেটি তারা চায় না। তারা সেই মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চায় না হয়তোবা। তাহলে কেন এটা হবে? বঙ্গবন্ধু কি শুধু বাংলাদেশে, শুধু বাংলাদেশ আওয়ামী লীগের? উনি তো বিশ্বের। এবং এই যে ধানমন্ডি ৩২, সেটা তো বাংলাদেশের প্রপার্টি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমস্ত কিছু উনি কিন্তু কল্যাণ ট্রাস্টে দিয়ে গেছেন। তাহলে এই কল্যাণ ট্রাস্টে দিয়ে যাওয়া মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের, আমাদের সবার।
সেই 32 নম্বর কেন পুড়িয়ে ছাই করতে হবে? কেন আমি এখানে আমাদের এই এপার বাংলার দর্শক যারা রয়েছেন, বাঙালি জনতা যারা রয়েছেন, তাদের জন্য একটু বলে দিই, এই যে বারবার 32-এর ধানমন্ডির বাড়ির কথা উঠছে, ধানমন্ডি 32-এর বাড়িটি হচ্ছে শেখ মুজিবুর রহমান, যে বাড়ি থেকে 1971-এর 25শে মার্চ, রোকেয়া আমি যদি কোথাও ভুল হই আপনি আমায় কারেকশন করবেন, 25শে মার্চ 1971 ওয়্যারলেসে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং এই বাড়ি থেকেই পশ্চিম পাকিস্তানের সেনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধু সেই সময় গুলি চালাতে বারণ করেছিলেন বলে সেনা সেই সময় গুলি চালায়নি, কিন্তু তার আগে তছনছ যা করার করে দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে 32-এর ধানমন্ডির কাহিনী। আমি একটা বিষয় জানতে চাই, 15ই আগস্ট যে দিনটি শেখ মুজিবের যে অ্যাসাসিনেশন হয়েছিল, যে মর্মান্তিক একটা ঘটনা পুরো বাঙালি জাতিকে নাড়িয়ে দিয়েছিল, শেখ হাসিনা তিনি এই দিনটি পালন করার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারপরেও আপনারা সেই দিনটি কি পালন করতে পেরেছেন এবার? না, পারিনি, কারণ 14 তারিখে তো আমরা মোম জ্বালানোর পরে তো আমাকে মারধর করতে আসলো, আমরা চলে আসতে বাধ্য হলাম, মানে প্রত্যেকে মারধর খেয়েছে, আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। কিন্তু 15ই আগস্ট সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনসাধারণ 32-এ ঢুকতে পারেনি, ব্যারিকেড দেওয়া ছিল এবং সেখানে কোটার স্টুডেন্টরা ছিল এবং মানে বিএনপির লোকজন রাস্তায় ছিল, পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, কিন্তু কি এক অদ্ভুত কারণে সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যারা শ্রদ্ধা জানাতে এসেছে তাদের ফোন চেক করা হয়েছে, ব্যাগ চেক করা হয়েছে, তাদের কাপড় খুলে ফেলা হচ্ছে, কান ধরে উঠবস করানো হয়েছে, মারা হয়েছে, কাউকে পিটিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখেছে, কাউকে আমরা খুঁজেও পাচ্ছি না এখনো, এরকমও হয়েছে। 15ই আগস্ট আমরা শোক পালন করতে পারবো না, আমরা দেখেছি 32-এ আমাকে যখন মানে মেরে বের করে দেওয়া হচ্ছে, তারপর আমরা দেখেছি সেখানে উদ্দাম নৃত্য হয়েছে। না রোকে, আমি এখানে একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি একটা কথা বললেন যে সবাইকে কাপড় খুলে, জামা কাপড় খুলে চেক করা হচ্ছে, এটা কি নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই এক ট্রিটমেন্ট? পুরুষদের কাপড় খুলেছে, নারীদের ক্ষেত্রে যেটা হয়েছে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে, অনেক মেয়েকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে, গায়ে হাত তুলেছে রাস্তায়, আর বেশ কয়েকজন পুরুষের কাপড় খুলে তাদেরকে মাফ চাওয়ানো হয়েছে এবং সেগুলো ভিডিওতে ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পাবেন। এবং একজন, আজকে আমরা শুনছি যে বয়স্ক একজন মানুষ, তাকে এই ধরনের তার সাথে আচরণের কারণে তিনি মেনে নিতে পারেননি, উনি সুইসাইড করেছেন, আমরা শুনছি, আমরা জানি না, এখনো নিশ্চিত নই। আমার রোকেয়া, আমার একটা এখান থেকে একটা প্রশ্ন জাগে, এই যে আন্দোলন, মানে কোটা আন্দোলন নিয়ে যখন আন্দোলন হচ্ছিল সেই সময়ও কিন্তু মনে এই প্রশ্নটা ছিল না, ছাত্ররা যখন বৈষম্য বিরোধী আন্দোলনের নাম বলছিল সেই সময় এই প্রশ্নটা ছিল না, কিন্তু যখনই আন্দোলনটার পর শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে এলেন, ভারতে আসলেন এবং যেতে বাধ্য করা হয়েছে একদমই। আমি এই অবধি দেখলাম যে ঠিকঠাক, যে তার বিরুদ্ধে সরকার বিরোধী একটা আন্দোলন, সেটা সব দেশেই বিভিন্ন সময় হয়েছে, কিন্তু তার পরবর্তী সময়ে যখন যা পরিস্থিতি আমি দেখলাম, যেরকম ভাবে মূর্তি ভাঙা হচ্ছে, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, সব থেকে বড় বিষয় কোথাও কি, মানে আমাকে এই জায়গাটা একটু আপনি ঠিক করবেন, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, কোথাও কি বাংলাদেশের যে একটা যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ ছিল সেই জায়গাটা নষ্ট করা হচ্ছে? কোথাও কি বাংলাদেশে একটা কট্টর ইসলামাইজেশনের দিকে এগোনোর একটা চেষ্টা হচ্ছে? আপনার কি অভিব্যক্তি? দেখেন, আমাদের বাংলাদেশে মানে বাংলাদেশের এমন একটা সৌন্দর্য ছিল যে আমরা ধর্ম যার যা রাষ্ট্র সবার, আমরা অসাম্প্রদায়িক চেতনায় আমরা চমৎকার ভাবে সমস্ত উৎসব পালন করতে পেরেছি। কখনো আমাদের বাংলাদেশে মানে শেখ হাসিনা আপা থাকা পর্যন্ত কখনো আমাদের এই হিন্দু সম্প্রদায় বা বৌদ্ধ সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায় কাউকে এই পর্যায়ে আসতে হয়নি, কখনোই তারা এতটা মানে অসহায় অবস্থায় পড়েননি। কিন্তু 5 তারিখের পরে আজকে যারা আমরা মুক্ত চিন্তার প্রগতিশীল তারা এবং বিভিন্ন সম্প্রদায়ের যারা, আমরা সকলে আজকে আসলে অসহায় অবস্থায় পড়ে আছে। আমরা আমাদের বাক স্বাধীনতা কোথায়? আমাদের বাক স্বাধীনতা তো নেই। আজকে আমাদের অন্য সম্প্রদায়ের যারা
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা আজকে তাদের বাড়ি নিরাপদ না, তারা রাস্তায় নেমে এসেছে, তাদের মারধর করা হচ্ছে। আমরা যারা প্রগতিশীলতার কথা বলছি তাদের মারধর করা হচ্ছে। আজকে বঙ্গবন্ধুর 32 নম্বরে ফুল দিতে পারবো না আমরা, কিন্তু তারা 32 নম্বরে টোকাই গুন্ডা ভাড়া করে নিয়ে এসে সেখানে উদ্যম নৃত্য করছে, উৎসব করছে। তাহলে ধানমন্ডি 32 কি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যেখানে উদ্যম নৃত্য হবে? 15ই আগস্ট আমাদেরই বাড়ি, 15 আগস্ট ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়ি, মানে আমাদের বাড়ি। সেখান থেকে আজকের এই বাংলাদেশের জন্ম। সেই বাড়িতে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই বাড়িতে গুন্ডারা এসে নৃত্য করছে, গান করছে, অশ্রাব্য গালাগালি করছে এবং বলছে, ভিডিওতে বলছে সাহসের সাথে, ওরা লুকিয়ে করছে না, বলছে তোরা আয়, কে কে আসবি আয়, তোদের কি করবো দেখ, এবং অনেক অশ্রাব্য কথাবার্তা ভিডিওতে ভাইরাল এসব। তো তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায়, স্বাভাবিক জীবনটা কোথায়? এখন ধরেন আপনি যে প্রশ্ন করেছেন এটা কি অন্য কোনো ভাবধারায় যাচ্ছে কিনা, আমি সেটি বলবো না। আমার মনে বিশ্ব বিবেচনা করুক। আজকে বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে যে মানুষগুলো দাঁড়িয়ে বলছেন, তাদের যে কথাবার্তা, তাদের যে রাজনৈতিক পরিচয় তারা তুলে ধরছেন, সেটি আসলে বিশ্বকে ভাবতে হবে। এবং বৈষম্য আন্দোলন, কোটা আন্দোলনকারীদের আন্দোলনের সময় কিন্তু আমরা দেখেছি বিএনপি, জামাত সহ অন্যরা কিন্তু প্রকাশ্যে বলেছেন এই আন্দোলনে আমরা সহযোগিতা করছি, এই আন্দোলন কেবল ছাত্রদের নয়, এই আন্দোলন আমরাও ছিলাম। ওনারা তো ঘোষণা করেছেন প্রকাশ্যে, আমরা তো কোনো কথা বানিয়ে বলছি না। এই প্রকাশ্যে বলার ভিডিও রয়েছে, তথ্য রয়েছে জনগণের কাছে, সারা বিশ্বের কাছে। তাহলে এই আন্দোলনটা আমরা যেটা মনে করেছিলাম যে সাধারণ স্টুডেন্টরা একটা বৈষম্যের জায়গায় থেকে কথা বলছিলেন, কিন্তু তারপর আমি একটু উল্লেখ করি এখানে, কোটার প্রশ্নে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এর বিপক্ষে ছিলেন। উনি কিন্তু কোটা বাতিলের পক্ষে ছিলেন, স্টুডেন্টদের পক্ষে ছিলেন। উনি কিন্তু কোর্টকে তাগাদা দিচ্ছিলেন। সরকার এর পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। আরেকটি কথা বলি, তারপর যখন বলছিল যে তদন্ত করতে হবে যে হত্যাগুলো হয়েছে, বঙ্গবন্ধু কিন্তু বলেছেন যে জাতিসংঘের কাছ থেকে আপনারা তদন্তের জন্য বলেন, বিশ্বের যে কোনো দেশ থেকে নিরপেক্ষ তদন্ত হতে পারে। উনি কিন্তু কোথাও কোনো আপত্তি করেননি, উনি আলোচনার জন্য বলেছেন আসুন আমরা কথা বলি। আসলে এটা ছিল একটা কোটার ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতা দখলের চক্রান্ত, যে সে কারণে 5 তারিখের পরে তাদের জন্য এটি এই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে মুছে দিয়ে অন্য ধরনের কোন একটা পায়তারার দিকে যাচ্ছে। আমি কথা বলবার পর আমি কিন্তু জানি না কালকে আমার কি হবে। একদমই রোকেয়া, মানে এই আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে। আজকে যারা মানে আমাদের এখানকার দর্শক যারা দেখছেন এই অনুষ্ঠান, তাদেরকে একটু বলে রাখি, রোকেয়া তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী। ওপার বাংলার, বাংলাদেশের অভিনয় জগৎ শুরু হয়েছিল টেলিভিশনে নাটকের মাধ্যমে, জয় পরাজয় নাটকের মাধ্যমে তার কেরিয়ার শুরু। 1997-এ দুখাই সিনেমার মাধ্যমে তার সিনেমা জগতে পা দেওয়া, তারপর চলচ্চিত্র নির্মাণ, 3টি সিনেমা অস্কারে মনোনীত হওয়া ইত্যাদি একাধিক বিষয় রয়েছে রোকেয়া প্রাচীর। আমরা যদি তার কেরিয়ারটা দেখি তাহলে এরকমভাবেই ব্যাখ্যা করতে হয়। কিন্তু আজকে বাংলাদেশের মুক্তমনা এই একজন বুদ্ধিজীবীকে, একজন শিল্পীকে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রোকেয়া, আমি যেটা জানতে পারলাম, যেরকম মানে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় গোপন ডেরায় খালি ঘোরাফেরা করতে হচ্ছে প্রাণের ভয়ে। জি, এবং আমি ওই সেদিন যে কাপড়ে ছিলাম সে কাপড়ে আছি। আমি তো কিছু নিয়ে বেরিয়ে নি, আমার ব্যাগ ছিল, ব্যাগটা কোথায় হারিয়ে গেছে আমি জানি না। আমি মানে আমার রাস্তায় আমি বেরোতে পারছি না। আমি জানি আমার পরিণতি কি হবে। আমি খুব বেশি দিন আমার আয়ু আছে বলে আমার মনে হয় না, আমার ধারণা আমাকে মেরে ফেলবে। কারণ আমাকে ধানমন্ডি 32 বলছিল যে মেরে ফেল, ওকে মেরে ফেল। আপনারা সেদিন এই কথা যারা বলতে পারে, এবং আমরা দেখেছি আমাদের দেশে পুলিশকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। পুলিশের কি অপরাধ আমি জানি না। অপরাধ যে নতুন যে সরকার গঠন হয়েছে, পুলিশের অপরাধ থাকলে বিচার হবে, যার অপরাধ থাকবে, যে নেতার অপরাধ থাকবে তাকে আইনের আওতায় নিয়ে বিচার করা হোক। কিন্তু এই যে স্টুডেন্ট নামি যে একটা গ্রুপ পুরো ঢাকা শহর, পুরো বাংলাদেশকে কন্ট্রোল করছে, ওদের মন চাইলে ওরা একটা ইউনিভার্সিটি, একটা কলেজ, একটা স্কুলে গিয়ে প্রিন্সিপালকে পছন্দ না প্রিন্সিপালকে ঘাড় ধরে পদত্যাগ করাচ্ছে। এই যে এই জিনিসগুলো করছে, এই রাষ্ট্রটা তাহলে কে চালাচ্ছে? কোন বাহিনী চালাচ্ছে? কোটা বাহিনী চালাচ্ছে, না অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে, না কে চালাচ্ছে আমরা জানি না। এখানে কারো কোনো নিরাপত্তা নেই। পুলিশদেরকে মেরে ওখানেই ক্ষান্ত হয়নি, নিজেরা ভিডিও করেছে এবং ভিডিও করে
সেই লাশের উপরে আবার লাথি মারছে, আবার খোঁচাচ্ছে, তারপর লাশগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মেরে লাশ ঝুলিয়ে দিচ্ছে। তো একটা স্বাধীন বাংলাদেশে যখন এরকম হয়, মন্দিরে ঢুকে কি করেছে আমি দেখছি, আবার বলছে যে তারাই নাকি পাহারা দিয়েছে, 5% পাহারা দিয়েছে হয়তো। সারা বাংলাদেশে কি তাণ্ডবটা ঘটেছে ওরাও জানে, আমরাও জানি, বিশ্ব জানে। সবকিছু তো মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা আসলে কার অধীনে এখন আছি বাংলাদেশে? কোটা বাহিনী নাকি বিশ্ব বরেণ্য খ্যাতি সম্পন্ন আমাদের শ্রদ্ধাভাজন নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের ইয়েতে আছে? আমি জানি না। আমার আসলে মানে আমার এই মানে এখন তো আমি এক ধরনের বন্দির মতো। আমার মনে হচ্ছে যে বন্দি জীবনে আমি আসলে এই প্রশ্নগুলো করারও কেউ নেই। এবং সারা বাংলাদেশে আমি তো লুকিয়ে আছি দেখে আমি এই কথা বলছি। আপনি যদি কাউকে আপনি জিজ্ঞেস করেন, যদি তার জীবনে নিরাপত্তা দিতে পারেন, সব মানুষ একই কথা বলবে। সিম্পলি আমাকে আহত করা হয়েছে, এই ফেসবুক পোস্ট দেয়া হয়েছে বলে 2-3 জনকে থ্রেট করা হয়েছে। মানে সোশ্যাল মিডিয়া কথা বলতে পারবে না, টেলিভিশন চ্যানেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলকে বলা হয়েছে যে কোনো নিউজ করা যাবে না, যার ফলে অনেক জায়গায় দেখানো হয়েছে যে ধানমন্ডি 32-এ কেউ আসেনি, কিছু হয়নি, ধানমন্ডি 32-এ উৎসব করছে ওরা। আচ্ছা, 32-এর বাড়িতে যখন আপনারা গেলেন সেই সময় কি পরিস্থিতি হয়েছিল? মানে আপনাদেরকে কি বলা হচ্ছিল সেই সময়? ওরা কিছু বলেনি। আমরা তো স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের অনুষ্ঠান যখন কর্মসূচি শেষ করেছি তখন অতর্কিতে তারা এসে একটা আমাদের বেশিরভাগ লোকজনকেই, আমাদের ধানমন্ডি 32-এর 2টো রাস্তা আছে, দুদিকে ব্যারিকেড দেয়া সেনাবাহিনীর। তো একটা হচ্ছে কলাবাগান, একটা সন্তুর চাইনিজ রেস্টুরেন্ট ওদিকে, আরেকটা হচ্ছে ধানমন্ডি লেকের দিকের রাস্তা। তো অর্ধেকের বেশিকে লেকের দিকের রাস্তায় ধাওয়া করে মারতে মারতে পাঠিয়ে দিয়েছে। আর আমি এপাশে ছিলাম। আমাকে প্রথমে একটা ছিল, আমি বঙ্গবন্ধুর ছবি যখন ফেলে দিয়েছে, আমি ছবিটা তুলে বললাম কি যে কেন ছবি ফেলে দেওয়া হচ্ছে। তখন একটা ছেলে তেড়ে আসলো একটা লাঠি নিয়ে আমাকে মাথায় বাড়ি দেওয়ার জন্য। তো আমি দুহাত দিয়ে লাঠিটা ঠেকালাম। আমি যে আমরা তো কোনো কিছু করি না, আমরা তো শান্তিপূর্ণ ভাবে শ্রদ্ধা জানাচ্ছি। তারপরে সাথে সাথে আমি দেখলাম 15-20 জন আমাকে টেনে নিয়ে গেল আমাকে বাঁচানোর জন্য। যে যারাই আসছে তারাই বেধড়ক মার খেয়েছে। তো ওখানে টেলিভিশন চ্যানেল ছিল, আমি শুনছিলাম যে টেলিভিশন চ্যানেলকে বলছে যে ক্যামেরা নামা, চ্যানেল জ্বালাই দিব। এবং অনেক কাটাতার লাস্ট বর্ডার পর্যন্ত ওরা আমাকে মারতে মারতে নিয়ে গেছে। সেখানে ওদেরই অনেক লোকজন ছিল, সব দর্শক। আমাকে বাঁচানোর জন্য 2-3 জন মানুষ অনেক মার খেয়েছে। যাই হোক, মানে আপনি এই সরকারের কথা বললেন, অন্তর্বর্তী এই সরকারের কথা, নোবেল জয়ী ডক্টর ইউনূসের কথা আপনি বললেন। আপনার কি এটা মনে হচ্ছে যে ডক্টর ইউনূসকে সামনে রেখে মানে কারা সরকার চালাচ্ছে, একটা প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন একটা অন্য বড় শক্তি তারা এই এখন দেশটাকে চালাচ্ছে? আমার মতে এই প্রশ্ন আমার না করাই ভালো, এই প্রশ্নের উত্তরও আমার না দেওয়াই ভালো। এই প্রশ্ন এখন আমার প্রশ্নটাই দৃশ্যমান। আমি অনুরোধ করবো যে প্রশ্নের উত্তর আপনারা খোঁজেন। সব প্রশ্ন আমি করছি, সব উত্তর আমি দিচ্ছি, আমরাই আক্রান্ত হব। সবাই মুখ বুজে সহ্য করছে। এখন সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে সবকিছু দেখে, কেউ কিছু বলতে পারছে না। কারণ এখন এখানে এমন একটা সংস্কৃতি হয়ে গেছে যে কথা বলবে, যদি এই বাহিনী মনে করে স্টুডেন্টরা যে ওর কথা থামাতে হবে, ওকে পদত্যাগ করাতে হবে, অপসারণ করাতে হবে, আলটিমেটাম দিতে হবে, এগুলো এখন খুব পপুলার ওয়ার্ড। পদত্যাগ, অপসারণ, বহিষ্কার, আলটিমেটাম এদের পক্ষে সম্ভব। তো সবাই চুপ করে আছে, অনেকেই চুপ করে আছে, পারছেন। একটু ব্যক্তিগত একটা প্রশ্ন আপনাকে করছি। আসিফ নজরুল, যিনি এই মুহূর্তে বাংলাদেশের যে উপদেষ্টা সরকার, সেই সরকারের একজন উপদেষ্টাও তিনি, আপনার প্রাক্তন হাজবেন্ড, তা আপনাকে মানে আপনি এই রকম ভাবে আপনার পরিস্থিতি কেন হচ্ছে? মানে আমি এইটা জানতে চাইছি যে আপনাকে প্রাণ ভয় লুকিয়ে থাকতে হচ্ছে। মানে যে উপদেষ্টা সরকারে আপনার এক সময়ের প্রাক্তন হাজবেন্ড উপদেষ্টা একজন, অ্যাডভাইজার একজন, তার মানে আমি এটা বোঝার চেষ্টা করছি যে এই সময় তাহলে কেন এরকম ভাবে আপনাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে? শুধুমাত্র কি আপনি আওয়ামী লীগ সমর্থক বলে, হাসিনা পন্থী বলে? অবশ্যই আমাদের তো আদর্শ, আপনি তো নিজেই বলেছেন প্রাক্তন, আমরা অনেক আগে আলাদা হয়ে গেছে। আমি ডিভোর্স দিয়ে চলে এসেছি অনেক আগে। কারণ আমাদের আমরা দুজন দুই প্রান্তের মানুষ, আমাদের আদর্শিক জায়গায় আমরা দুজন দুই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী,
আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার চাচারা মুক্তিযোদ্ধা, এবং আমি বাংলাদেশের প্রশ্নে আমি কোথাও কখনো আপোষ করব না। মানে সে যদি আমাকে গুলি আমার কপালে ঠিকও যদি বলে যে তুমি আপোষ করো, আমি আপোষ করব না। তো সে কারণে মানে পলিটিক্যালি তো আমরা আসলে দুই জায়গায় দাঁড়ানো। আমার মনে এই বিষয়ে আমার আর কিছু বলা ঠিক হবে না। আমি রোকেয়া, আমরা যে ভিডিওগুলো দেখছি, আমরা আজ তাক বাংলাও পুরো দায়িত্ব নিয়ে এবং বেশ কিছু ভিডিও যেগুলো আমরা পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে, আমরা সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি এবং সংবাদগুলো আমাদের এখানকার যারা বাঙালি দর্শক যারা রয়েছেন তাদের জন্য আমরা সেগুলো আনার চেষ্টা করছি। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না যে এই আন্দোলনটা পুরোপুরি হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা অভ্যন্তরীণ আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলন, কোটা সংস্কার বিরোধী আন্দোলন। সরকার পক্ষ মানে শেখ হাসিনাও প্রধানমন্ত্রী থাকাকালীন বারবার বলেছেন যে সরকারও সুপ্রিম কোর্টে আবেদন করেছে এর সমর্থনে, মানে আন্দোলনের যে সমর্থন, ছাত্রদের যে দাবি সেই সমর্থনে। কিন্তু তারপরেও আন্দোলনটা হলো, সেটা আমি বললাম সেটা একেবারে পুরোপুরি একটা অন্তর্বর্তী বিষয়, একটা দেশের অন্তর্বর্তী বিষয়। সে নিয়ে ভারত কোনো সময় মাথা ঘামায়নি বা ভারত সে বিষয়ে কোনো কথা বলেওনি। কিন্তু এই আন্দোলন থেকেই আমরা দেখতে পেলাম যে ভারত বিরোধী বিভিন্ন রকম আক্রোশ, ভারত বিরোধী মন্তব্য, ভারতের বিরুদ্ধে সোচ্চার, মানে এই অ্যাগ্রেশনটা ভারতের এগেনস্টে কেন আসছে? মানে আপনার কি মনে হয় এই বিষয়ে? এর তো অনেক বড় রাজনৈতিক কারণ আছে, তবে আমি শুধু এটুকু বলি, 1971 সালে ভারত যদি আমাদের পাশে না থাকতো তাহলে কিন্তু আমরা পশ্চিম পাকিস্তানের অধীনে এখনো নির্যাতিত, নিষ্পেষিত থাকতাম। আমাদের মানুষ হিসেবে কোনো মর্যাদার জায়গা তৈরি হতো না। তো যারা 1971 সালে বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিল, সেই মানুষগুলো তো তৎপর, তাদের ভালো লাগবে না যে ভারত কখনো আমাদের বন্ধু থাকুক। কারণ আমাদের একমাত্র বন্ধু প্রতিবেশী হিসেবে আমরা তো অকৃতজ্ঞ না। আমরা মুক্তিযুদ্ধের স্বাধীনতার কথা যদি বলি, আমরা বাংলাদেশের কথা যদি বলি, তাহলে আমাদের ভারতকে সেই জায়গায় শ্রদ্ধা করতেই হবে, স্বীকার করতেই হবে। দেখেন, কখনো কখনো কেউ কাউকে পছন্দ করবে না, কিন্তু কৃতজ্ঞতা তো থাকতে হবে। কৃতজ্ঞতা তো নষ্ট করা যাবে না, অস্বীকার করা যাবে না। আমাদের যে পরিমাণ রিফিউজি ভারতে আশ্রয় পেয়েছিল, এই মানুষগুলোকে তো আশ্রয় দেওয়া খুব সোজা কথা ছিল না। ভারত আমাদের সাথে না থাকলে আমরা 1971 সালে কোনোভাবেই স্বাধীনতা পেতাম না এত অল্প সময়। তা আমাদের স্বাধীনতা বিরোধীরাই এখন আমাদের চোখ টাটাচ্ছে, তাদের আমাদের শাসাচ্ছে, কথা বলছে। আমার মনে হয় আমি এই কথাগুলো যত বলবো তত আমার প্রতি, আমার জীবনের প্রতি হুমকি আসবে। এগুলো, এই ইকুয়েশনটা এখন সবার কাছে স্পষ্ট, আমার মুখ দিয়ে উচ্চারণ নাই বা করলাম আমি। 19 বার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছিল, সেটা যখন সাকসেসফুল হয়নি, তারপর যে চক্রান্তটা সাজানো হয়েছে, সেই চক্রান্তের ফলাফল হচ্ছে 5ই আগস্ট এবং 15ই আগস্টে বঙ্গবন্ধুর প্রতি আমরা শোক জানাতে পারবো না। এটি হচ্ছে আরেকটি রাজনৈতিক আগ্রাসন। বঙ্গবন্ধুকে কারা আসলে ফাঁসি দিতে চেয়েছিল, পারেনি, তারা সেটি করার চেষ্টা করছে। কারা বাংলাদেশের ইতিহাস মুছতে চায়, কারা বাংলাদেশের স্বাধীনতাকে নতুন করে বলতে চায় যে নতুন স্বাধীনতা। তাহলে 30 লক্ষ মানুষ যে শহীদ হলো, 3 লাখ মা বোনের যে সম্ভ্রমহানি হলো, তাদের কি হবে? আর 15ই আগস্ট শোক প্রকাশের জন্য কি আমাদের প্রার্থনা করতে হবে রাষ্ট্রের কাছে? এর আগে কিন্তু 15ই আগস্ট আমরা দেখেছি কোন একজন সাবেক প্রধানমন্ত্রী কেক কেটে তার জন্মদিন পালন করতে। এবার আমরা দেখলাম এই 15ই আগস্ট ডিজে পার্টি হয়েছে, হিন্দি গান হয়েছে, নাচ হয়েছে। তো দেশ আসলে কোন দিকে যাচ্ছে এটা যদি সবাই না বোঝে, কেন আমরা আজকে যে আক্রোশ কথা আপনি বললেন, কেন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, কেন একটা ভারত বিরোধী আক্রোশ হচ্ছে, এই আক্রোশ, এই সব কিছু আসলে প্রকৃত অর্থে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে যদি আমাদের বাংলাদেশের মানুষ এখনো না বোঝে। যদি মনে করে থাকে যে আমার ঘর পুড়েছে, আমাদের ঘর পুড়েছে, বঙ্গবন্ধুর ঘর পুড়েছে, তার বাড়িটি নিশ্চিত নিরাপদ আছে, সেটি ভুল হবে। 32 নম্বর পুড়লে পুরো বাংলাদেশ পড়ে। এই সত্যটা যদি উপলব্ধি করতে এখন না পারে, আমাদের বাংলাদেশে আরো অনেক খারাপ কিছু করবে। একদমই তাই। এবং দেখুন, এই যে আক্রোশটার কথা আপনি বলছেন এবং সেই আক্রোশ আমরা দেখতেও পাচ্ছি, সেই আক্রোশ গিয়ে কোথাও পড়ছে বেশি করে সংখ্যালঘুদের উপর। মানে বাংলাদেশে সংখ্যালঘু বলতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের যারা রয়েছেন মানুষ। আমার কথা হচ্ছে, এই যে বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই সময় তো যেরকম, হ্যাঁ এটা খুব সত্যি কথা যে বাংলাদেশে
সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মানুষ বা ইসলামে যারা বিশ্বাস করেন সেই সম্প্রদায়ের মানুষ, তারা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এই আন্দোলনে ঠিক ভারতে যেরকম স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলিম সব ধর্মের লোক সেই সময় যারা ছিলেন তারা সবাই মিলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক একই রকমভাবে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধতে তো মুসলমানের পাশাপাশি হিন্দু ভাইয়েরাও ছিলেন। কিন্তু এই যে হিন্দুদের মন্দির ভাঙা, তাদের বাড়িঘর ভাঙা, একটি ভিডিও তো খুবই মর্মান্তিক ভিডিও, যে ভিডিও আমরা চালাতেই পারলাম না, কোনো একটি জায়গার দুলালের মেয়ে, হিন্দু ঘরের মেয়ে, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, এই ধরনের ঘটনাগুলো সামনে আসছে রোকেয়া, মানে এই আক্রোশ কেন, মানে এটা কি জন্য? বাংলাদেশকে পাল্টে ফেলতে চায়, সেজন্যই হয়তো যে বাংলাদেশ আসলে 1971 সালে যেরকম দেশ চেয়েছিল সেই জায়গায় ফিরে যেতে চায়। হয়তো যারা নতুন বাংলাদেশ চায়নি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সেই যুদ্ধ চায়নি, বাংলাদেশের জন্ম চায়নি, বঙ্গবন্ধুত্ব খুব সহজে বাংলাদেশ পাননি। যে ত্যাগ তিতিক্ষা, যে কষ্টের বিনিময়ে বাংলাদেশ এসছে, তো এই ইতিহাস, এই জন্মের পেছনের শত্রু যারা, আমরা কিন্তু এরকমও দেখছি এখন, মানে যারা এখন কথা বলছে তাদের মধ্যে অনেককেই আমরা দেখেছি, অনেক রকমের রিপ্রেজেন্টেশন দেখছি, যে যুদ্ধাপরাধীদের পরিবার বা সেই সময় রাজাকার, বা কিভাবে বলি, ওনারা তো সম্মানিত এখন। রোকেয়া, একটা বিষয় অন্যায় হয়ে যাবে। একটা বিষয় আমি একটা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে গিয়ে যে দেখুন, একটা বড় ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে একদম কমপ্লিট করা হলো, সেটা একটা দিক। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের মধ্যেও, বাংলাদেশের প্রচুর মানুষের মধ্যেও কিন্তু একটা বিরূপ ধারণা কোথাও না কোথাও চলে এসছে। আমার এই কয়েকদিন আগেই ধানমন্ডির 32-এর বাড়ি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, 71-এর মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ভূমিকা সব নিয়ে একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম। সেই বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম। আমাকে সেখানে কমেন্ট করা হয়েছিল যে বঙ্গবন্ধুকে তো মানছিই না, তাহলে কিসের মুক্তিযুদ্ধ, কিসের স্বাধীনতা? এই যে কমেন্টটা আসা, এটা শুধুমাত্র একটা কমেন্ট নয়, বাংলাদেশের এই মুহূর্তে জনতার একটা অংশের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি কিন্তু প্রকাশ পাচ্ছে রোকেয়া। মানে এটা কিভাবে তৈরি হলো, মানে এটা কিন্তু আমি দেখছি আস্তে আস্তে এটা ছড়াচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে। এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে, সরি টু সে দিস, এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে, লম্বা সময়ের পরিকল্পনা। দেখেন, আওয়ামী লীগ সরকারের উপর যদি কারো ক্ষোভ থাকতো, সেটি থাকতেই পারে। একটা রাজনৈতিক সরকার ভুল করতেই পারে, সে রাজনৈতিক সরকার ভুল করলে অন্য রাজনৈতিক সরকার আসবে, আইনের আওতায় আসবে, বিষয়গুলো সেটা নিয়ে চর্চা হবে, সেটিকে আইনগতভাবেই দেখা হবে। কিন্তু এখানে কিন্তু আপনি দেখেন, এখানে আওয়ামী লীগ সরকার বনাম তাদের বক্তব্য নয়, এটি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের শেকড়ে আঘাত করার প্রবণতা। আওয়ামী লীগ সরকার তার ক্ষমতার সময় যদি তাদের কোনো প্রশাসন, কোনো মিনিস্টার কেউ যদি অন্যায় করে থাকে, দুর্নীতি করে থাকে, সেই বিষয়ে কিন্তু কথা বলছি না আমরা। সে বিষয়ে প্রতি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের সময় এরকম হয় এবং সেটি আইনের আওতায় আসে, সেটি করুন না আপনারা বিচার, সেটি আইনের আওতায় আনুন, সেটি নিয়ে কিন্তু তর্ক বিতর্ক আলোচনা এখনো ওঠেইনি। ক্ষোভটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের উপর শুধু নয়, এটা ক্ষোভটা শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে নয়, তাহলে তো 5 তারিখের পরে সেখানেই থাকতো। এটা রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিষয়টিকে পর্যালোচনা করা হতো। এটি কিন্তু রাষ্ট্রীয় পর্যালোচনার জায়গায় নেই, এটি হচ্ছে বাংলাদেশ জন্মের শেকড়ের জায়গায় আঘাত করার প্রবণতার কথা বলছি। উদ্দেশ্যটাই হচ্ছে বাংলাদেশের যে জন্মের ইতিহাস, বাংলাদেশের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে রাজনৈতিক আদর্শ, তার সেখানে আঘাত করা। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ তো শুধু আজকের রাষ্ট্র ক্ষমতার আওয়ামী লীগ নয়, বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে রাষ্ট্রভাষা বাংলা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু যদি 1.5 মাস ফরিদপুর জেলে অনশন না করতেন, আজকে বাংলা ভাষায় গালিটাও দিতে পারত না। বঙ্গবন্ধু যদি 19 বার জেলখানায় না যেতেন, আমি অনুরোধ করব আমাদের কোটার ছেলেদের, যে এখনো কেন্দ্রীয় কারাগারের সেই জেলখানার প্রকোষ্ঠগুলো এখনো অক্ষত রয়েছে, সেখানে 19 বছর একজন মানুষ কি করে দিনের পর দিন কাটাতে পারে। আমি সেখানে গেছি, আমার পক্ষে সম্ভব না, কোনো মানুষের পক্ষে ওখানে এতদিন থাকা সম্ভব না। বঙ্গবন্ধু থেকেছেন বাংলাদেশের জন্য, এবং তার ওই ত্যাগ তিতিক্ষার ফলে বাংলাদেশ এসছে।
উনার জীবনে কি আরামায়েশের লোভ ছিল না? উনার জীবনে কি কোনো কোনো পদ পদবি অনেক চাওয়া পাওয়া ছিল না? উনি তো জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন আমাদের জন্য। কিন্তু আমরা সেই ইতিহাস সেই জায়গায় না গিয়ে সেটাকে অস্বীকার করছে যারা, তার কারণ হচ্ছে বাংলাদেশ জন্মে তাদের রাগ আছে। দেখেন, বাংলাদেশ জন্মটা যারা চায়নি তারা আজকে বঙ্গবন্ধুকে আঘাত করছে। আপনার যদি আজকের সরকারের প্রতি ক্ষোভ থাকে, দুর্নীতি নিয়ে প্রশ্ন থাকে, প্রশাসনিক ভুল নিয়ে থাকে, আপনারা সেখানে কথা বলেন, সেটা সরকার আইনগতভাবে বিচার করুক। কিন্তু আপনি তো আঘাত করছেন 32-এ, আপনি আঘাত করছেন বঙ্গবন্ধুকে, আপনি আঘাত করছেন 1971-এর আগের 1947 থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত আপনি বঙ্গবন্ধুকে আঘাত করছেন। সেই সময়ের বাংলাদেশ তো জন্ম হয়েছে 71-এ। তাহলে সেই কলকাতা থেকে শুরু করে বঙ্গবন্ধুর যে সেই দাঙ্গা থেকে বঙ্গবন্ধুর যে আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর যে ত্যাগ, সেই সময়কে অস্বীকার করার অর্থটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ হয়তো তাকে পাল্টেই দিতে চায়। এজন্যই বলছে নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, পুনর্জন্ম। আপনি একজন রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের পর অন্য একজন রাজনৈতিক দল আসলে আপনার বলতে হবে কেন নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র ক্ষমতা, নতুন সবকিছু, পতাকা পরিবর্তন হবে, জাতীয়সঙ্গীত পরিবর্তন হবে, দেশের স্থাপনা ভেঙে ফেলো, নতুন করে করো? তাহলে কি আপনি বাংলাদেশের সংবিধান পুড়ে ফেলবেন? বঙ্গবন্ধুর হাতে, শেখ হাসিনার হাতে তো পুরো বাংলাদেশের সমস্ত উন্নয়ন, সমস্ত কিছু আপনি সব ভেঙে ফেলবেন? সব তাহলে জ্বালিয়ে দিন, পুরো বাংলাদেশটাই করে দিন, তারপর দেখি আপনি আবার একটা শূন্য ময়দানে গিয়ে সেখান থেকে শুরু করেন। এজন্যই বলেছি 32 পুড়েছে মানে বাংলাদেশ পুড়েছে। ঠিকই, একদমই। এবং মানে যখন আমরা এটাও দেখছি যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, তার মূর্তির ওপর দাঁড়িয়ে টয়লেট করা হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি এপারের সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালি এবং সংখ্যালঘু মুসলিম বাঙালি কেউ কিন্তু এটা মেনে নিতে পারেনি। কারণ শেখ বঙ্গবন্ধুর অপমান মানে আপামর বাঙালির অপমান। আমি এই জায়গা থেকে এবারে আসবো, কোথাও না কোথাও এই অভিযোগটাও বিএনপি, জামাত এবং এই যে কোটা সংস্কারের যারা দাবিতে পথে নেমেছিল ছাত্ররা এবং বিভিন্ন মহল থেকে এই যুক্তিটাও খাড়া করার চেষ্টা করা হচ্ছে, শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর থেকে তিনি এক প্রকার ডিকটেটরশিপ চালাচ্ছিলেন। তিনি বঙ্গবন্ধুকে সামনে রেখে শুধুমাত্র তার পিতার যে মহান কাজ, সেই কাজটাকে সামনে রেখে তারা কিন্তু মানে শেখ হাসিনা সেখানে ডিকটেটরশিপ চালাচ্ছিলেন এবং একটা অরাজকতা তৈরি করেছিলেন, এবং তার বিরুদ্ধেই নাকি এই আন্দোলন আরো বেশি করে সোচ্চার হয়েছে সবাই। মানে আপনি এটাকে কিভাবে দেখেন? আমি ওনাদের ভাষাতেই জবাব দিই, সেটা হচ্ছে অনেক শিক্ষিত মানুষ মিলেই তো এখন রাষ্ট্র ক্ষমতায় যারা বসেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে কথাগুলো ওনারা বলছেন, তো সেটি করবার জন্য তো আপনারা একটি দপ্তর পেয়েছেন, দপ্তরে বসে সেটি সমাধান করেন। যে কোটা বাহিনী এখন রাস্তায় 5 তারিখের পর থেকে যে কোটা বাহিনী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে, তো যদি তাদের কথা সত্য হয় তাহলে তারা আইনের আওতায় নিয়ে সেগুলোকে বিচার বিশ্লেষণ করুক। তো এই ধরনের কথার প্রেক্ষিতে আইনের আওতায় না গিয়ে আপনি কোটা বাহিনী দিয়ে আপনি সবকিছু ভাঙচুর করবেন? এটা কি সারা বিশ্বের আইন, মানবাধিকার কি এটাকে অ্যালাউ করে? আপনি বলেন, আপনাদের মহাত্মা গান্ধীর ছবি কি ভেঙে ফেলতে হবে সেজন্য? মাদার তেরেসার ছবিতে কি অশ্রাব্য গালি লিখতে হবে? বেগম রোকেয়া কি আওয়ামী লীগের? জয়নাল আবেদিন কি আওয়ামী লীগের? রবীন্দ্রনাথ কি আওয়ামী লীগের? এদের তাহলে কি এভাবে মানে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার বিচার কিভাবে হবে? যদি কোটা বাহিনীর মাধ্যমে বিচার হতে হয় তাহলে কি হবে? আরেকটা কোটা বাহিনী আসবে, তাহলে তো রাষ্ট্র চলবে না। আমার কথা হচ্ছে যে আপনারা সমস্ত অভিযোগের কথা বলে আপনারা দপ্তর সাজিয়েছেন। সে দপ্তরে বসে দাপ্তরিক ভাবে আইনের ভাবে রাষ্ট্র যেভাবে পরিচালিত হয় সেভাবে কথা বলুন। শোভন মানুষের মতো সভ্য দেশ যেভাবে পরিচালিত হয় সেভাবে হোক। কিন্তু 5 তারিখ থেকে যেভাবে রাষ্ট্র নিয়ন্ত্রিত হচ্ছে, সেখানে পুলিশ কথা বলছে না, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো দায়িত্ব নিচ্ছে না, পাড়া মহল্লার মানুষজন নিজেরা খিচুড়ি রান্না করে রাতের বেলা পালা করে পাহারা দিচ্ছে তাদের বাড়ি রক্ষার জন্য। আমার বাড়ি ভাঙচুর করতে গেছে, পাড়ার লোকজন এসে দাঁড়িয়েছে যে ওনার বাড়ি, ওটা তো ওনার বাড়ি না, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা মারা গেছে 75-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমার বাবাকেও মারা হয়েছে, তো এটা হচ্ছে উনার বাড়ি, এ বাড়িতে আপনার হাত দিতে পারবেন, উনি এখানে থাকে না। তো কেন হবে এটা? কেন
এই যে একটা বাহিনী এখন রাস্তায় আছে, যেখানে কোটা আন্দোলনকারী আছে, এখানে ছাত্রদল আছে, সবাই মিলেমিশে গেছে, আপনাদেরকে তুলে নেয়, কোনো বাহিনী থাকবে না, বাহিনী থাকবে যেটা রাষ্ট্র পরিচালিত বাহিনী। এই স্টুডেন্ট বাহিনী তারা অধিকার নিয়ে এসছে, তাদের এখন কলেজে ফিরে যাক। আপাকে বলা হয়েছিল যে কলেজ খুলে দেন, এখন তো সব খুলে দেওয়া হয়েছে, ক্ষমতা আপনাদের কাছে, এখন কেন নৈরাজ্য হবে? কেন হবে নৈরাজ্য? আমি আরেকটা কথা উল্লেখ করি, আমি এটা না বলে পারছি না। দেখেন, আমাদের এই সরকারের নারীরাও রয়েছেন, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমি একজন সমাজকর্মী, আমি আমার সেই কাজে আমি ওনাদের খুব অনেক সময় ওনাদের সাথেও আমার পরিচয় হয়েছে, দেখা হয়েছে, সবাইকে আমি চিনি। একমাত্র শেখ হাসিনাই নারীদের নাম, মায়ের নামকে পুরুষের চাইতে উচ্চ মর্যাদায় বসিয়েছেন, এবং নারীদের জন্য উনি কি করছেন আমি এখন আর বলে সময় নষ্ট করব না। আপনি একজন প্রধানমন্ত্রীকে তার রাষ্ট্র ক্ষমতা থেকে বিচ্যুত করেছেন, উনাকে যেতে বাধ্য করেছেন, উনি চলে গেছেন, তাহলে এই তাণ্ডব বাহিনী ওনার ঘরে ঢুকে শাড়ি, ব্লাউজ, ওনার আন্ডারগার্মেন্টস এভাবে প্রদর্শন করবে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা নারীরা, কাকে উলঙ্গ করা হলো, কাকে অসম্মান করা হলো? বাংলাদেশে এখনো নারী ভোটার অধিক, আমাদের মানুষ স্তব্ধ হয়ে গেছে, এখন অনেক বিচার বিশ্লেষণ করতে পারছে না। আমি আপনাকে আজকে দায়িত্ব নিয়ে বলছি, আজ থেকে কিছুদিন পরে আপনি দেখবেন আমাদের নারীরা কথা বলবে, ভয় কেটে, মানুষের ভয় বেশি দিন থাকে না, ভয় কেটে গেলে কথা বলবে যে পৃথিবীর ইতিহাসে আছে এটা কোনো, মানে যে প্রধানমন্ত্রীকে আপনি রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিলেন, তার আন্ডারগার্মেন্টস দেখাতে হবে, এবং যে সমস্ত অশ্রাব্য জিনিস হচ্ছে এগুলো কি কোনো না? আমি একটা জিনিস যেটা আমাদের বিবেক বুদ্ধিতে বলে যে এই মুহূর্তে মানে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা, শেখ মুজিবের মূর্তি ভাঙা, শেখ হাসিনাকে ভাঙা, এটার মানে হচ্ছে বাংলাদেশের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকেই কিন্তু মিটিয়ে দেওয়ার একটা চেষ্টা। রোকেয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আমাদের সঙ্গে থাকার জন্য। এবং রোকেয়া প্রাচী, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, তাকে প্রাণ ভয়ে এরকম ভাবে কুকড়ে কুকড়ে থাকতে হচ্ছে। একবার ভাবুন বাংলাদেশের এই মুহূর্তের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশন পেতে অবশ্যই আপনাদের মতামত জানান।